এই গঙ্গার জলের দূষণ বন্ধ করার জন্য কত হাজার কোটি টাকা খরচা হয়েছে আপনাদের কোনো হিসেব আছে? একবার করে একটা গঙ্গা অ্যাকশন প্ল্যান তৈরি হয়েছে, কয়েক হাজার কোটি টাকা সেখানে খরচ হয়েছে, কিন্তু সেই টাকা জলে গেছে। জলে গেছে মানে মানে সেই টাকার সদ্ব্যবহার হয়নি। সেই টাকাটা কারো কারো পকেটে ঢুকেছে, এবং কিন্তু সেই গঙ্গার দূষণ কে সেই রয়ে গেছে। সেই যে কেন্দ্রীয় সরকারের যে মন্ত্রক এটাকে নিয়ন্ত্রণ করে, তার নাম বিভিন্ন সময় তার নাম পরিবর্তন হয়েছে, প্রকল্পের নাম পরিবর্তন হয়েছে, কিন্তু আদতে গঙ্গা সেই দূষিতই রয়ে গেছে। গঙ্গা জলে স্নান করে আর পাপ ধোয়া যায় না, বরঞ্চ আপনি বিভিন্ন জীবাণু সঙ্গে করে আপনি বাড়িতে ফেরেন। সুতরাং কিন্তু সবথেকে আমাদের যে কলকাতা শহর, সে কলকাতা শহরের মধ্যে এমন একটা অদ্ভুত বাস্তুতন্ত্র আছে যারা জলকে পুরোপুরি শুদ্ধ করে দেয় কোনো পকেটের থেকে কোনো টাকা পয়সা খরচ ছাড়াই। আপনারা সবাই পূর্ব কলকাতা জলাভূমির নাম শুনেছেন। ইদানিংকালে সেই পূর্ব কলকাতা জলাভূমির দখলদারি নিয়ে বিভিন্ন রকম দুষ্কৃতীদের মধ্যে মারামারি হচ্ছে, সেখানে মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে। কিন্তু কোথায় আমরা এই জলাভূমিটাকে আমরা বাঁচাবো, কিন্তু সেটাকে আস্তে আস্তে সেটাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের একটা চক্র এত সক্রিয় হয়েছে যে আইন শৃঙ্খলার সমস্যা হয়েছে। এইটা কিন্তু তার আগে এইটাকে ভালোভাবে জানতে হলে আমাকে ওই পূর্ব কলকাতার জলাভূমিটা সম্পর্কে কিন্তু আমাকে ভালো করে জানতে হবে। এবং এই যে পূর্ব কলকাতার জলাভূমি, সেটার যে একটা আশ্চর্য বাস্তুতন্ত্র, আমরা যারা কলকাতার মানুষ, আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ, তারা কিন্তু প্রায় অনেকেই জানি না বিনে পয়সায় কিভাবে এই জল শোধন প্রক্রিয়া করা যায়। আমি বিভিন্ন কাজের সূত্রেই হোক কিংবা আমার গবেষণা সূত্রেই হোক বিভিন্ন জায়গায় এই জল শোধন প্রক্রিয়াগুলোকে আমি গেছি। সেখানে কত টাকা, কত হাজার টাকা লাগে, কত লক্ষ টাকা লাগে, কোথাও কোটি টাকা লাগে, কিন্তু পুরোপুরি সেই জলটা কিন্তু শোধন করা যায় না। এই যে পূর্ব কলকাতার জলাভূমি বলতে আমরা কি বুঝি? আপনি যদি এই ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস দিয়ে যদি আপনি সোজা এই রুবি মোড় থেকে আপনি যদি উল্টোডাঙ্গার দিকে যান, আপনি বাইপাসের আপনি এই ধাপা পাকসাকাস পাঁচমাথার মোড়, এই আমাদের যে পরমা আইল্যান্ড, সেটা পেরোনোর পরেই আমার রাস্তার ডান দিকে কিন্তু বিশাল, প্রথমে ধাপা, তারপরে বিশাল একটা জলাভূমি চোখে পড়বে রাস্তার ডান দিকে বাঁ দিকে। এটাই হচ্ছে আমাদের কলকাতার পূর্ব কলকাতার আমাদের জলাভূমি, যা বিনে পয়সায় আমাদের ময়লা জলকে কিন্তু শোধন করে দিচ্ছে। এইটা কিন্তু বেশি দিন আগে পর্যন্ত জানা ছিল না। হয়তো নিশ্চিত ইংরেজরা যে কলকাতার নিকাশের জল এই পূর্ব কলকাতার জলাভূমিতে এনে ফেলতেন, তার কিন্তু যে একটা উদ্দেশ্য ছিল, সেটা ইংরেজ চলে যাওয়ার প্রায় 40 বছর পর সেটা কিন্তু মানুষ বুঝতে পেরেছে একজন বাঙালি বিজ্ঞানীর হাত ধরে। তার নাম ধ্রুবজ্যোতি ঘোষ। ধ্রুবজ্যোতি ঘোষ কী করেছিলেন? 1982 সালে তাকে পশ্চিমবঙ্গ সরকার একটা কাজের ভাগ দেয়, যে এই যে কলকাতার নিকাশি, এই যে বিভিন্ন বাড়ি থেকে যেসব নিকাশি জল বেরোচ্ছে, তাদের দূষিত জল, সেই জলটা যাচ্ছে কোথায়, এবং গিয়ে সেটা কোথায় গিয়ে কোন কোন অঞ্চল তার যাত্রাপথকে দূষিত করছে, কোন কোন নদীর জলকে দূষিত করছে, সমুদ্রে কত জল দূষিত জল পড়ছে, সেইটা ধ্রুবজ্যোতি বাবুকে কিন্তু সমীক্ষা করে বের করতে বলা হলো। উনি দেখলেন যে পূর্ব কলকাতার যে আমাদের কলকাতার যে জল, সেটা গিয়ে কোথায় পড়ে না, আমাদের এই পূর্ব কলকাতার জলাভূমি। তো আমরা যেটাকে আমরা এখন এই সল্টলেকে ঢোকার মুখটা, সল্টলেকের অনেকটা পুরসভার মধ্যে পড়ে যায়, সেই জায়গাটা হচ্ছে সেই পূর্ব কলকাতা জলাভূমি। তার জলটা গিয়ে কিন্তু পড়ছে সেই বিদ্যাধরী নদীতে, এবং সেই জলটা গিয়ে পড়ে সমুদ্রে। বিদ্যাধরীর জল, যদি পূর্ব কলকাতা জলাভূমির জল যদি দূষিত হতো, তাহলে তাহলে সেখানেও মাছ চাষ হতো না, এবং বিদ্যাধরী নদীতেও মাছ চাষ হতো না, সেখানে কোনো রকম বাস্তুতন্ত্র কিন্তু বাঁচতে পারতো না। ধ্রুবজ্যোতি বাবু দেখলেন যে এই যে পূর্ব কলকাতার জলাভূমি, সেটা একটা প্রাকৃতিক জল শোধনাগার।
উনি কি করলেন, উনি যে মেইন পাইপলাইন ধরে যে এই যে কলকাতার নিকাশির জলগুলো গিয়ে পড়ছে পূর্ব কলকাতা জলভূমিতে, উনি সেই পাইপটা ফলো করতে 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 গেলেন, যেইখানে জলটা পড়ছে সেখানকার জল নিয়ে তিনি পরীক্ষা করলেন। কি করলেন, যে উনি দেখলেন সেখানে ডিজলভ অক্সিজেন কতটা, আর সেখানে কলিফর্ম ব্যাকটেরিয়া কতটা। কলিফর্ম ব্যাকটেরিয়া হচ্ছে এমন একটা ব্যাকটেরিয়া যার জন্য আমরা বাঙালি যে পেট রোগা, সেটা আমাদের যেটা বদনাম হয়েছে, তার কারণটা কিন্তু মূলত এই কলিফর্ম ব্যাকটেরিয়া। সেটা যত বেশি আমাদের দেহের মধ্যে যাবে তত বেশি কি আমরা পেটের রোগে ভুগব। এখন উনি দেখলেন যে সকালবেলা প্রায় 8টা-9টার সময় উনি যখন গিয়ে এই জলটা পরীক্ষা করলেন, উনি দেখলেন সেখানে প্রায় মানে ঠিক ঠিক হচ্ছে কলিফর্ম ব্যাকটেরিয়া, আর জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা প্রায় শূন্যের কাছাকাছি। অর্থাৎ এই যে একটা জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কত, সেটা থেকে পরিমাপ করে বোঝা যায় যে জলটা কতটা শুদ্ধ। এরপরে দুপুরের পরে তিনি গিয়ে যখন আবার সেই জলের এই ডিজলভ অক্সিজেন আর কলিফর্ম ব্যাকটেরিয়া মাপতে গেলেন, দেখলেন সেই ঝাঁকে ঝাঁকে যে কলিফর্ম ব্যাকটেরিয়া ছিল সেগুলো কিন্তু নেই, পুরোপুরি উধাও হয়ে গেছে। এবং জলে যে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা সেটা প্রায় 25-30% হয়ে গেছে। অর্থাৎ নিশ্চয়ই এমন একটা কিছু কার্যক্রম ওই জলাভূমিতে হয়েছে যার ফলে এই কলিফর্ম ব্যাকটেরিয়া মরে গেল আর ডিজলভ অক্সিজেন, দ্রবীভূত অক্সিজেনের মাত্রা বেড়ে গেল। অর্থাৎ যে জলটা ছিল পুরোপুরি অশুদ্ধ সেটা হয়ে গেল শুদ্ধ জল। কে করলো না, এই যে প্রাকৃতিক এই যে যত আমার ওই যে জলজ যে উদ্ভিদ আছে তারা সূর্যালোক যত বাড়ছে তত বেশি তারা কী করছে, তারা সালোক সংশ্লেষ করছে এবং তারা নিজেদের মধ্যে অক্সিজেন তৈরি করছে। সালোক সংশ্লেষের ফলে সেই অক্সিজেনটা জলের মধ্যে মিশে যাচ্ছে, তার ফলে দ্রবীভূত, যা সূর্যের তাপে কলিফর্ম ব্যাকটেরিয়া মরে যাচ্ছে। এই যে একটা প্রাকৃতিক যে একটা দূষণ মুক্ত মানে শোধন প্রক্রিয়া, সেইটা কিন্তু আমরা আগে কেউ জানতাম না। এইটা ধ্রুবজ্যোতি বাবু তার গবেষণায় যখন দেখালেন যে একটা মারাত্মক, ইংরেজরা এটা আগেই বুঝতে পেরেছিল যে এই পূর্ব কলকাতা জলাভূমিটা হচ্ছে একটা প্রাকৃতিক জল শোধনাগার। তাতে কয়েক হাজার কোটি আমাদের এই যে যতদিন থেকে এখানে জল পড়ছে এখন পর্যন্ত প্রায় কয়েক লক্ষ হাজার কোটি আমাদের কিন্তু খরচা হয়ে যেত আমাদের এই কলকাতার এই যে নিকাশি ব্যবস্থার জল শোধন করার জন্য। এবং এই যে একটা প্রাকৃতিক জলাভূমি, সেইটাকে যাতে রক্ষা করা যায় তার জন্য ধ্রুবজ্যোতি বাবু সুপারিশ করেছিলেন। এবং তখন ইস্টার্ন বাইপাসটা অলরেডি তৈরি হতে শুরু করেছে। তার ফলে কি হলো না, ইস্টার্ন বাইপাস যত তৈরি হলো সেখানে জমির দাম বাড়লো, জমি হাঙরেরা ঝাঁপিয়ে পড়লো এবং তাদের নজর গেল সেই সরকারি জমি পূর্ব কলকাতার জলাভূমি। এবং সব থেকে দুঃখের ব্যাপার, যখনই যে সরকার এসছে তারা কিন্তু এই পূর্ব কলকাতা জলাভূমিটাকে কিন্তু তারা বাঁচানোর চেষ্টা করেনি, বরঞ্চ তাদের যারা কি বলবো সমর্থক, তারাই বেশি করে এই জলাভূমি দখল করতে কিন্তু তারা উঠে পড়ে লেগেছে। তার ফলে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, মারামারি হয়েছে, জীবনহানি পর্যন্ত হয়েছে। আমরা যারা কলকাতা বাসিন্দা, আমাদের একটা নিজস্ব দায়িত্ব আছে যাতে আমরা ওই যে প্রাকৃতিক জল শোধন ভূমি সেটাকে যেন আমরা বাঁচিয়ে রাখি। ধ্রুবজ্যোতি বাবুর সুপারিশ ছিল পূর্ব কলকাতা জলাভূমিকে আরও বিস্তৃত করা, যাতে উনি বলছিলেন দিনকে দিন কলকাতা, সল্টলেক, নিউ টাউন, সেখানে মানুষের জনসংখ্যা বাড়বে, সেখানে আরও বেশি নিকাশি জল আসবে, সেটাকে এই যে বিনে পয়সায় তার যে শোধন প্রক্রিয়া, তার জন্য আমাকে এই পূর্ব কলকাতা জলাভূমির কিন্তু এলাকা বাড়াতে হবে। আমরা সেটা করিনি, আমরা কিন্তু উল্টো পথে হেঁটেছি। তাতে যেমন আমরা একটা প্রাকৃতিক, একটা দারুণ একটা বৈজ্ঞানিক শোধন প্রক্রিয়াকে আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা সেই জলাভূমিকে নষ্ট করে সেখানে বসতি করে সেখানে আরও বেশি সেখানে কার্বন ডাইঅক্সাইড, গ্রিন হাউস গ্যাসকে আমরা প্রডিউস করছি। এটাকে উনি নাম দিয়েছিলেন এটা প্রকৃতির একটা মিথজীবিত্ব। কি, যখন একটা বাস্তুতন্ত্র মানে একটা এলাকা, তার যে বিভিন্ন মানে ক্ষুদ্র থেকে প্রাণী থেকে শুরু করে উচ্চতর প্রাণী, তার বাতাস, তার জল, তাদের মধ্যে যে একটা মানে নিজেদের মধ্যে যে একটা সম্পর্ক, এবং তাতে কেউ কারো উপরে প্রত্যেকের উপরে নির্ভরশীল, এর নাম হচ্ছে কেউ কারো ক্ষতি করছে না, শুধু ভালো করছে। যেমন এই যে জল, এই যে যেখানে চাষের ওর ধারে চাষ হতো, কৃষিজীবীরা চাষ করতেন, মৎস্যজীবীরা মাছ চাষ করতেন, সেই সবজি আর মাছ আমরা কলকাতার মানুষ খেতাম, আমাদের নিকাশি জল ওইখানে এসে শোধন হতো
এবং এইটা একটা কিন্তু বাস্তুতন্ত্র, যে প্রাকৃতিক বাস্তুতন্ত্র, সেইটা কিন্তু পৃথিবীর আর কোথাও নেই। আমরা আমাদের যে জিনিসটা আমরা পেয়েছি প্রাকৃতিকভাবে, সেটাকে আমরা কিন্তু হারাতে বসেছি। আসুন আমরা সবাই মিলে পূর্ব কলকাতা জলাভূমিকে রক্ষা করা তো বটেই, যাতে এটাকে আরও সম্প্রসারিত করা যায় তার জন্য চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। নমস্কার।